ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चे सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। জানুয়ারি মাসে ক্যালেন্ডার খুললেই 12 তারিখে সবাই চোখে পড়বে, লাল কালিতে লেখা থাকে স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। এটা 160তম জন্মদিন। আর এই বছরে যেহেতু রামকৃষ্ণ মঠ মিশন আমরা জন্মতিথিকে মানি, সেই জন্য স্বামী বিবেকানন্দের জন্মতিথি পড়েছে 25শে জানুয়ারি। কিন্তু 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পরিণত। 1985 সালে ভারত সরকার এটি ঘোষণা করেছেন। সেই বছর থেকে সারা ভারতবর্ষে, সেই সঙ্গে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে প্রত্যেক বছর এই জাতীয় যুব দিবসে আমরা নানা রকম অনুষ্ঠান করে থাকি। অবশ্য এই বছর, গত বছরও তাই ছিল, কোভিডের জন্য আমরা বেশি কিছু করতে পারিনি। কিন্তু এই 2022 সালে 12ই জানুয়ারির সঙ্গে, 12ই জানুয়ারি যে জাতীয় যুব দিবসের সঙ্গে আরেকটি আমাদের উৎসব পড়েছে। সেটি হলো ভারত সরকার নাম দিয়েছেন আজাদী কি অমৃত মহোৎসব, অর্থাৎ ভারতে স্বাধীনতা লাভের 75তম বছর। এই যে অমৃত মহোৎসব স্বাধীনতার, সেইটির সঙ্গে ভারত সরকার এই জাতীয় যুব দিবসের অনেক অনুষ্ঠান করতে আমাদের নির্দেশ দিয়েছেন। ঠিক তারা নির্দেশ না দিলেও আমরা কিন্তু এটি প্রতি বছরই করি। আর এবছর থেকে আমাদের আগে থেকেই ঠিক ছিল যে আমরা 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে আমরা স্বামী সম্বন্ধে আমাদের ওয়েবসাইটেতে আমরা কিছু বলবো, সেটা একসঙ্গে হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের প্রতিভা বহুমুখী, বিভিন্ন দিক দিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি শুধুমাত্র আধ্যাত্মিক নেতা ছিলেন না, ধর্মীয় নেতা ছিলেন না। ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে, কি দেশের স্বাধীনতা লাভের জন্য, কি শিল্পের জন্য, কি কৃষির জন্য, কি জনসাধারণের উন্নতির জন্য, কি অর্থনৈতিক উন্নতির জন্য, কি ইতিহাস চিন্তায়, কি সাহিত্যে, বাংলা সাহিত্যে, ইংরাজি সাহিত্যে, সব থেকে তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। আজকে স্বাধীনতার 75 বছর উপলক্ষে অমৃত মহোৎসবেতে আমরা স্বামীজির একটা দিক নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। সেটি হলো স্বামী বিবেকানন্দ ও তার দেশপ্রেম। স্বামী বিবেকানন্দ লন্ডনে 1896 সালের ডিসেম্বর আমেরিকাকে বিদায় জানিয়েছেন। এবার বিদায় জানাবেন লন্ডনকে, বিদায় পাশ্চাত্যকে। তিনি ভারতের ভূমিকে রওনা হচ্ছেন। বিবেকানন্দ এখন ভারতমুখী। তার সঙ্গে যাবেন তার ইংরেজ শিষ্যাদক ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার। তিনি ঠিক যাওয়ার আগে সেভিয়ার দম্পতিকে বললেন,
আমার শুধু একটি মাত্র চিন্তা, একটি চিন্তার বিষয়, সে হলো ভারত। আমি তাকিয়ে আছি ভারতের দিকে। ঠিক লন্ডন ছাড়ার প্রাক মুহূর্তে ছাড়বেন করছেন, এই সময় তার ইংরেজ বন্ধু জিজ্ঞেস করলেন, বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, আপনি তো 4 বছর বিদেশে কাটালেন, পাশ্চাত্যে কাটালেন, দেখলেন পাশ্চাত্যের বিলাস বৈভব, ঐশ্বর্য আর স্বাধীনতার শক্তি, অভিজ্ঞতাও প্রচুর হলো আপনার। এখন আপনার নিজের মাতৃভূমি কেমন লাগবে? সঙ্গে সঙ্গে বিবেকানন্দের মন চলে গেল ভারতে। আবেগ ভরা কণ্ঠে তৎক্ষণাৎ বললেন, দেশ ছাড়ার আগে আমি ভারতকে ভালোবাসতাম, আর এখন ভারতের প্রতি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতে বায়ু পর্যন্ত পবিত্র। ভারত এখন পুণ্যভূমি, তীর্থক্ষেত্র। কিন্তু হঠাৎ বিবেকানন্দের মনে বিষাদের ছায়া এলো। তার মাতৃভূমি যে পরাধীন, ব্রিটিশ শাসিত। পরিপাজককালে বিবেকানন্দ দেখেছিলেন ব্রিটিশ রাজত্বের নগ্ন রূপ, সাধারণ মানুষের উপর অসহনীয় অত্যাচার, দাস্যসুলভ মনোভাব, দমননীতি কঠোর, শিল্প, শিক্ষা, কৃষি ব্যবস্থা ধ্বংস করে ব্রিটিশরা নিজেদের দেশের উৎপাদন সব কিছু ব্যবহার করতে বাধ্য করেছিল। শিক্ষা ব্যবস্থাকে তারা কেরানিগিরিতে পর্যায়ে নামিয়ে এনেছিল। উচ্চশিক্ষা দরজা প্রায় বন্ধ ছিল। উচ্চশিক্ষার জন্য কেউ গেলে তাকে অনেক অজুহাত দেখিয়ে বারণ করা হতো, তবুও তারা যেতেন মাঝে মাঝে 2-1 জন। আর বিবেকানন্দ দেখেছিলেন ভারতের স্থবিরতা, দারিদ্র, বুভুক্ষা, অজ্ঞানতা, অসারতা, জাতিভেদ, অস্পৃশ্যতা, তমগুণে আচ্ছন্ন, জড়তায় আচ্ছন্ন। পাশ্চাত্য বিবেকানন্দ দেখেছিলেন আরেকটা জিনিস, ভারত সম্বন্ধে নানা অপপ্রচার, নানা কুৎসা, ভ্রান্ত ধারণা, ভারতকে যেন তেন প্রকারে বিশ্বের কাছে হেয় করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই চিকাগো ধর্মসভায় বিবেকানন্দের সাফল্য ছিল বিশ্বের দরবারে ভারতের মহিমা প্রতিষ্ঠা। তার দীপ্ত ভাষণগুলি ব্রিটিশ ভারতের পর একটা ইলেকট্রিক শকের মতো কাজ করেছিল। ওই শকে ভারতের ঘুম ভেঙেছিল, ভারতের জাগরণ হয়েছিল। ভারতবাসী নিজ মহিমার কথা নতুনভাবে আবিষ্কার করল। হঠাৎ সেই বিরাট লেবানন থেকে ঘুমের নেশা ছেড়ে ঘা ঝেড়ে উঠে দাঁড়ালো। সাধারণ সেই কষাঘাতে ঘুমন্ত ভারত জেগে উঠল। এটি ছিল ব্রিটিশ শাসনের অবসানের, তার জন্য যে আন্দোলন, বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলনের পূর্বাভাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটা যুগান্তর। আর পাশ্চাত্যে যে একটু আগে বললুম, আর কি দিয়েছিল তার সাফল্য? গৌরব, ঐক্যবোধ, অভিন্ন হৃদয়, জাতীয় ভাব। পাশ্চাত্যে ভারত সম্পর্কে ধারণা একেবারেই পরিবর্তন হয়ে গেল। যা সেই সময়কার ভারতে বিভিন্ন ধর্মীয় নেতারা, বিভিন্ন রাজনৈতিক নেতারা তা করতে পারেননি, কিন্তু বিবেকানন্দ, একা বিবেকানন্দ এই ভারতের মহিমা, ভারতের কুৎসা তিনি দূর করেছিলেন, ভারতের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই তিনি পাশ্চাত্যে দাঁড়িয়ে
ব্রিটিশ শাসনে কঠোর সমালোচনা করেছিলেন, ইতিহাস বিদিত। তারা ভারতে প্রবেশ করেছিল, বলেছিলেন ওদের দেশে বলেছিলেন বুলেটের জোরে ব্রিটিশ শাসনের নগ্ন রূপের ক্ষোভের প্রকাশ ঘটছিল তার মধ্যে। যে জাতি গলা টিপে রয়েছে তার নির্দেশে ভারতে উন্নতির কোনো মূল্যই নেই। ভারতকে লুণ্ঠন করেই ব্রিটিশের যত সমৃদ্ধি, এই সোচ্চার এখানে বলেছিলেন। বিবেকানন্দের মাতৃভূমি ভারতকে ভালোবাসাই হলো দেশপ্রেম। একবার তার এক পাশ্চাত্য শিষ্যা ম্যাকলাউড যখন জিজ্ঞেস করেছিলেন স্বামীজিকে, বিবেকানন্দকে, কীভাবে আপনাকে সাহায্য করব, বিবেকানন্দের উত্তর ছিল লাভ ইন্ডিয়া, ভারতকে ভালোবাসো। তার স্বদেশ প্রেম ছিল অপরিসম। বিবেকানন্দ যখন তার শিষ্য শিষ্যদের দিয়ে লন্ডন ছেড়ে এডেনে থামলেন, সেখানে দুটি ঘটনা ঘটেছিল, যেখানে তার দুটি ঘটনায় বিবেকানন্দে স্বদেশ প্রেম, স্বজাতিবোধ বোধে পরিচয় পাওয়া যায়। এডেন থেকে জাহাজ ছাড়তে একটু দেরি আছে, বেশ দেরি আছে। তখন স্বামীজি বিবেকানন্দ তার শিষ্যদের নিয়ে ঘুরতে বেরোলেন। করতে করতে 3 মাইল দূরে চলে এলেন। দেখলেন এক জায়গাতে এক পানওয়ালা বসে আছে দোকানেতে। তিনি সঙ্গীদের ছেড়ে খুব দ্রুতপদে হেঁটে সে পানওয়ালার কাছে এলেন। এসেই গল্প করতে আরম্ভ করলেন, স্বজাতির বোধ, নিজের দেশের লোককে পেয়েছে। আর তখন সে পানওয়ালা এক তামাক খাচ্ছিলেন। স্বামীজি আর ঠিকঠাক করলেন, ভাই এক ছিলিম তামাকটা আমাকে টানতে দা, 4 বছর তো তামাক টানিনি। তখন সেই পানওয়ালা দিয়ে দিলেন, তিনি ধূমপান করছেন। আর ঠিক সেই সময়ই তার শিষ্যরা এলেন। তারা দেখে খুব আনন্দ হল, বউ এই বুঝি জন্য আমাদের পালিয়ে এসেছে আমার কাছ থেকে ছেড়ে। যখন তারা এলেন তখন পানওয়ালা বুঝতে পারলেন এই লোকটিকে, তাদের সেই দেশের লোক, পাশ্চাত্য বীর বিজয়ী বিবেকানন্দ। তখন তাকে প্রণাম করলেন। দেখুন কী সুন্দর। আরেকবার তিনি যখন আসছিলেন তখন দুটো খ্রিস্টান মিশনারি দুজন খুব হিন্দু ধর্মের সঙ্গে কুৎসা করছিল, এটা সেটা যাচ্ছে তাই গালগাল দিচ্ছিল স্বামীজির সামনে, বিবেকানন্দের সামনে। তিনি চুপচাপ শুনছিলেন, কিচ্ছুটি বলেননি। তারপরে যখন এই যে ওরা বলছেন আর স্বামী চুপচাপ শুনছে, একটা হুন্দি সন্ন্যাসী মনে হচ্ছে আরও তারা উত্তেজিত, তেতে অনেক কিছু বলতে যাচ্ছিল। তখন কি করলেন বিবেকানন্দ, সোজা গিয়ে একজন খ্রিস্টান মিশনারি জামার গলার টিপে বললেন, এখন যদি আমার ধর্মের নামে নিন্দা করো আমি জাহাজ থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। তখন চুপ করে গেল। এই হচ্ছে বিবেকানন্দের স্বদেশ প্রেম, এ ধর্মের প্রতি তার প্রেম। এই হচ্ছে স্বামীজির, বিবেকানন্দের দেশপ্রেম। বিদেশিরা ভারতবর্ষের কথা তুললেই বিবেকানন্দের যে পদ্মপলাশ নয়ন দুটি উজ্জ্বল হয়ে উঠত। ভারত ছিল তার কাছে একটা দেশ নয়, তার কাছে ছিল কুইন অফ হিজ অ্যাডোরেশন। ইন্ডিয়া ওয়াজ হিজ ডে ড্রিম, ইন্ডিয়া ইট ইজ এ নাইট মেয়ার। বিবেকানন্দ বলতেন মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি, তখন বলতে ভারতবর্ষকে বোঝাতো। তাই নিবেদিতা বলেছেন তার গুরু সম্বন্ধে, বিবেকানন্দ সম্বন্ধে, জন্মপ্রেমিক তিনি, তার প্রেমপাত্রী তার মাতৃভূমি ভারতবর্ষ। শ্রী অরবিন্দের নাম আমরা জানি, তিনি স্বাধীনতা সংগ্রামে এক অগ্রদূত, প্রতি পণ্ডিচেরিতে তিনি অবস্থান করতেন। তিনি মনে করতেন, অর্থাৎ শ্রী অরবিন্দ মনে করতেন, বিবেকানন্দের দেশপ্রেমের উৎস স্বয়ং শ্রীরামকৃষ্ণ।
শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি রূপে তৈরি করেছিলেন। বিবেকানন্দের ভিতর তিনি যে শক্তি সঞ্চার করেছিলেন, কালে সে শক্তির উজ্জ্বল ছটায় ভারত প্রখর সূর্য কিরণ জালে আবৃত হয়ে যাবে। তার ভবিষ্যৎবাণী ছিল। আমাদের যুবকগণকেও এই বীরভাবের সাধনা করতে হবে, তাদেরকে বেপরা হয়ে দেশের কাজ করতে হবে। সর্বদা মনে রাখতে হবে, তুই যে বীর। ভারতের স্বাধীনতা লাভের অন্যতম সেনানী শ্রী অরবিন্দ স্বয়ং বলেছেন, এই বিবেকানন্দের শক্তি প্রভাবে সারা ভারত ঝাঁপিয়ে পড়বে, ব্রিটিশ শাসনকে মুক্ত করবে, দেশ স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলি দেবে। এই অরবিন্দের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। বিবেকানন্দের যে স্বদেশপ্রেম, দেশপ্রেমের প্রভাব সমুদ্র হিমাচলকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম উত্তাল করেছিল। লক্ষ লক্ষ যুবক আত্মবলিদান দিয়েছিল ভারতের স্বাধীনতা লাভ করার জন্য। লক্ষ লক্ষ মানুষ এই স্বাধীনতার যজ্ঞে নিজে আহুতি দিয়েছিলেন। বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে ভারতের সর্বস্তরে স্বাধীনতা সংগ্রাম ছড়িয়ে পড়ল। উপযুক্ত নেতৃত্বে ব্রিটিশ শাসনকে নাড়া দিয়েছিল অসহযোগ আন্দোলন, বাংলা বিপ্লবী দল, অনুশীলন সমিতি, হোম রুল দল, লবণ সত্যাগ্রহ, কুইট ইন্ডিয়া, বঙ্গবন্ধু আন্দোলন, চরমপন্থী রাজনীতি, স্বরাজ্য, আজাদ হিন্দ বাহিনী, সবাই। তার নৌ বিদ্রোহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই ছিল তার প্রভাবে সব প্রভাবিত। হাজার হাজার আবল বৃদ্ধ বনিতা সর্বাত্মভাবে দেশপ্রেমে নিজেদের ঘরবাড়ি ছাড়ল, স্বজন প্রিয়জনদের ছাড়ল, ফাঁসির মঞ্চে মাথা গলিয়ে দিল, জেলে গেল, দ্বীপান্তরে গেল। ইতিহাসে তা লেখা আছে। এই স্বাধীনতা লাভের জন্য বিবেকানন্দের বিদ্যুৎ বাণী, অগ্নিময় বাণী সকলের অন্তরে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর কিভাবে কি সেই বিদ্যুৎ বাণী বিবেকানন্দ তার উদ্দীপনা বাণী দিয়ে সারা ভারতকে, নিদ্রিত ভারতকে জাগিয়েছিলেন, ঘুমন্ত ভারতকে একবার জাগিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দ চেয়েছিলেন ভারতের মূল গ্রন্থিকে নাড়িয়ে দেবেন, তার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটবে। তাই তিনি করেছিলেন কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বক্তৃতা। দলকে দল যুবক, দেশনেতা, ধর্মীয় নেতা, রাজনীতি নেতা, বিপ্লবীরা বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন, আলোচনা করলেন, পথ পেলেন, শক্তি পেলেন, নির্দেশ পেলেন। দেশকে মুক্ত করতে তারা উঠে পড়ে লাগলেন। বিবেকানন্দ জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, আগামী 50 বছর আমাদের গরিয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। তোমাদের স্বজাতি এ দেবতাই একমাত্র জাগ্রত। তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে বলেছিলেন, ইন্ডিয়া শুড বি ফ্রিড পলিটিক্যালি ফার্স্ট। বিবেকানন্দ বলতেন স্বদেশ হিতৈষী হওয়া। যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। দেশের প্রেমের জন্য 3টি দরকার: আন্তরিক হৃদয়বত্তা, মানুষের দুর্দশা প্রতিকারের ব্যবস্থা, বর্তমান বাধাকে তুচ্ছ করে কাজ করে যাওয়া। বিবেকানন্দ তাই এই যে দেশপ্রেম, তার ভাই মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথায় আমরা একটা পাই। ভারতে মহাপ্রাণতা ও শাসক ব্রিটিশদের স্বার্থপরতার সম্বন্ধে বিবেকানন্দ স্মরণ করে দিয়েছিলেন। মহেন্দ্রনাথ দত্ত উল্লেখ করেছেন, দেখ, ইংরেজ এই ভারতবর্ষকে হিপনোটাইজ করে ফেলেছে।
তারাই অল্প সংখ্যক ইংরেজ ভারতবাসীর বুকের উপর বসে রক্ত চুষে খাচ্ছে। যেদিন ফেডারেলিজম দূর হয়ে যাবে সেদিন ভারতবাসীরা নিজেদের ভিতরকার শক্তি বুঝতে পারবে এবং তোদের লেমনিগ্রানের মতো চেপটে পিষে ফেলবে। উইল স্কুইজ ইউ লাইক লেমন। বিবেকানন্দ এই ভারতকে দেখতে চেয়েছিলেন। তৎকালীন যে কংগ্রেস, জাতীয় কংগ্রেস ছিল, তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছিলেন, তারা শুধুমাত্র নিবেদন নিয়ে ব্যস্ত ছিলেন। এই কথা শুনে অস্থির কণ্ঠে বিবেকানন্দ বলেছিলেন, ভারতের লোকগুলো কংগ্রেস কংগ্রেস করে মিছিমিছি হইচই করছে কেন? কতকগুলো লোক একটা জায়গা জুটে কেবল গলাবাজি করলেই কি কাজ হয়? চেপে বসুক, যদি ইন্ডিপেন্ডেন্ট বলে ডিক্লেয়ার করুক, হেঁকে বলুক আজ থেকে আমরা স্বাধীন হলাম, আর সমস্ত স্বাধীন গভর্নমেন্টকে নিজেদের ডিক্লারেশন পাঠিয়ে দিক, তখন একটা হইচই উঠবে। জগতে ভারতবর্ষ বলে যে একটা দেশ আছে সে তার বেশিরভাগই লোকে জানে না। আমেরিকানরা কী করেছিল স্বাধীনতা যুদ্ধের সময়? তার সারা জগতে সাড়া তুলে দিয়েছিল। কেবল কি গলাবালিতে কাজ হয়? বেপরোয়া হয়ে কাজ করতে হবে, বিধিমতো কাজ করতে হবে। যদি গুলি বুকে পড়ে, প্রথমে আমার বুকে পড়ুক। বিবেকানন্দ উত্তেজিত, অস্থির করে পায়চারি করছেন। আবার কম্বকণ্ঠে বললেন, পড়ুক গুলি আমার বুকে, আমেরিকা ইউরোপ একবার কীরকম কেঁপে উঠবে, আমার রক্ত পড়লে সারা জগতে একটা সাড়া পড়ে যাবে। 1897 সালে লাহোরে টিফিন পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তকে বিবেকানন্দ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে প্রয়োজন হয় তিনি জেলে যেতে প্রস্তুত আছেন। তার কারণ সে সময় মহামান্য তিলক আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের অন্যায় অত্যাচার করেছিল ব্রিটিশরা, তাদের অন্যায় কারাদণ্ড করেছিল মিছিমিছি। এই কথা যখন বিবেকানন্দ শুনলেন, যাতনায় অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিজের মনের কথা এই নগেন্দ্রনাথ গুপ্তকে বলেছিলেন। ইতিহাসের অধ্যাপক জীবন বন্দ্যোপাধ্যায় তদানীন্তন যে জাতীয় কংগ্রেস, তাদের দুর্বল মত পথ নীতি বিবেকানন্দ কঠোর ভাষা নিন্দা করেছেন, একথা উল্লেখ করেছেন, আমরা একটু আগেও বলেছি। 1897 সালে আলমোড়ায় দেশভক্ত কংগ্রেস নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে বিবেকানন্দ বলেছিলেন, বলতে পারেন অশ্বিনীবাবু, কংগ্রেস জনসাধারণের জন্য কী করছে? আপনি কি মনে করবেন কয়েকটা পাস করলে স্বাধীনতা এসে যাবে? তাতে আমার বিশ্বাস নেই। প্রথমে জানাতে হবে জনসাধারণকে, প্রথমে জাগাতে হবে জনসাধারণকে, গলায় তাদের পেট ভরে খেতে দেওয়া হোক, তাহলেই তারা নিজেদের মুক্তির পথ করে নেবে। বিপ্লবী সখারাম গণেশ দেউস্করকে নাকি বিবেকানন্দ বলেছিলেন, দ্য কান্ট্রি হ্যাজ বিকাম এ পাউডার ম্যাগাজিন, এ লিটল স্পার্ক মে ইগনাইট ইট, আই শ্যাল সি দ্য রিভলিউশন ইন মাই লাইফ। পুরো দেখতে পারেন যাননি, কিন্তু পরে হয়েছিল। এমনকি বিবেকানন্দ মহাসমাধির আগে তিনি 1902 খ্রিস্টাব্দে অধ্যাপক কামাখ্যা প্রসাদ মিত্রকে বলেছিলেন, হোয়াট ইন্ডিয়া নিডস টুডে ইজ বোম। বিবেকানন্দের যে জ্বলন্ত বিপ্লবী মনোভাব সংঘজননী সীমা সারা দেবী খুব ভালো জানতেন, তার অজানাও ছিল না। তাই যখন কেউ এই সময়ে প্রশ্ন করেছিল যে নরেন থাকলে, স্বামীজি থাকলে অন্য কিছু হতো, তখন মা কি উত্তর দিয়েছিলেন? শ্রী মা বলেছিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আর তাকে ছেড়ে দিত? জেলে পুরে রাখত। এই ছিল মায়ের মনোভাব। মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেনকে বিবেকানন্দ একই ধরনের কথা বলেছিলেন। বিবেকানন্দ বলেছিলেন,
মনে করো ব্রিটিশ সরকার তোমাদের চাহিদা মতো ক্ষমতা দিল, যা তোমরা চাইছো, কিন্তু মানুষ কোথায় এর সদ্ব্যবহার করবে? আগে মানুষ তৈরি করো। আমরা প্রাচীন স্বাধীনতায় শুনেছি, স্বামীজি একবার বলেছিলেন যে ইচ্ছা করলে তিনি স্বাধীনতায় নিতে পারেন, কিন্তু সে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রকৃত মানুষকে তিনি দেখতে পাচ্ছেন না। তাই বিবেকানন্দের সাফ কথা, পরিষ্কার কথা, আগে মানুষ হও। 1897 সালে দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন বিবেকানন্দ বেলুড়মঠেতে, আগামী 50 বৎসরের মধ্যে ভারত স্বাধীন হবে। কিন্তু যেভাবে সাধারণত দেশ স্বাধীন হয় সেভাবে নয়, নট উইথ ব্লাডশেড। আমাদের রামকৃষ্ণ সঙ্গে গোবিন্দ মহারাজ লিখেছেন তার যুগরাঙ্গ বিবেকানন্দে একটা কথা খুব প্রচলিত ছিল, অভূতপূর্ব উপায়ে ভারতে স্বাধীনতা আসবে। তো ভারতের স্বাধীনতা বিনা রক্তপাতে হয়নি, ঠিক কথা, কিন্তু এও ঠিক কথা যে জগতের অন্য দেশ স্বাধীনতা লাভের জন্য যে রক্তপাত করেছিল সে তুলনা তা কিন্তু নিতান্ত অকিঞ্চিৎকর। ভারতের এই যে স্বাধীনতা আন্দোলন, তার যে বিবেকানন্দের ভূমিকা, তিনি পথিকৃৎ ছিলেন, তিনি স্বাধীনতা আন্দোলনের পুরোধা ছিলেন, তার প্রভাবে প্রভাবিত হয়েছে এমন কোনো কেউ নেই ভারতে। সর্বত্র এই বিবেকানন্দের যে ভূমিকা, দেশপ্রেমের ভূমিকা, ভারত সাম্রাজ্যের ভূমিকা ঐতিহাসিকের দৃষ্টি এড়ায়নি। তাদের মতে বিবেকানন্দ আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক, ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্থাপক। এই কথাটা পর্যন্ত গোড়া খ্রিস্টান মিশনারি C.F. Andrews তার বইয়েতে বলতে বাধ্য হয়েছেন, বিবেকানন্দ's intrepid patriotism gave a new color to the nationalist movement throughout India. He has made contribution to the new awakening of India. আর আবার সে আমরা ঋষি অরবিন্দকে আরম্ভ করেছিলাম, শ্রী অরবিন্দকে দিয়ে আরম্ভ করেছিলাম, তার কথা আবার বলছি। যখন স্বাধীনতা অনেক এগিয়ে গেছে, তিনি সব জানতেন, তিনি বলছেন, সন্ন্যাসী হয়েও তিনি অর্থাৎ বিবেকানন্দ দেশের স্বাধীনতার কথা অবিরত চিন্তা করতেন। এমনও বলা হয় যে তিনি সশস্ত্র বিপ্লবের কথা ভাবতেন। প্রত্যক্ষভাবে সে কাজ তিনি নিজে করেননি, তার শিষ্যাকে নিবেদিতাকে তিনি সে কাজের ভার দিয়ে যান। এটি অরবিন্দের অভিমত। আর কি বলেছেন তিনি, ভারত স্বাধীন হবে, কিন্তু যেভাবে স্বাধীনতা হয় সেভাবে নয়, সে কথা আগেই বলেছি। এই যে স্বাধীনতা সংগ্রামীরা যা ভারতের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, পরে ভারতকে মুক্ত করেছিল, তাদের কীগুলো উদ্বুদ্ধ করেছিল তাটা ব্যক্তিগত আলোচনা করেছিলেন। এছাড়া বিবেকানন্দের পত্রাবলী, ভারতের বিবেকানন্দ, স্বামী শিষ্য সংবাদ, বর্তমান ভারত, এই যে বইগুলো, এই বইগুলো বিবেকানন্দের স্বদেশপ্রেম, দেশপ্রেম, স্বদেশ চেতনা ভরা। এই বই পড়ে প্রতিটি স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা সংগ্রামী করেছিলেন, যেই হোক, যে প্রান্তেই হোক, তারা কিন্তু স্বামীজির এইগুলি পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। বিশেষ করে স্বামীজির বিখ্যাত যে স্বদেশমন্ত্র, এইটি তাদের মধ্যে খুব প্রবলভাবে নাড়া দিয়েছিল। সেই স্বদেশমন্ত্রটি কি? হে ভারত, হে পরামনুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ,
তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুই জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদরূপে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যে বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।